আমি আরেকটা এনকাউন্টার করেছিলাম যেটা তখন আমি বসিরহাটে তখন এসডিপিও। তো একদম রোববার দিন আমি বসে আছি সকালে, সেদিনও খুব বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টি হচ্ছে, আমাকে একজন বয়স্ক লোক দেখি 2-3 জন ওই বাংলোর বাইরে ঘুরছে। এখন যেটা এসপি বাংলো হয়েছে আর কি এখন বসিরহাটে, আমি তো ওনারা এসডিপিও বাংলো ছিল, তো বাইরে ঘুরছে। আমি দোতলার থেকে দেখছি যে 2-3টে দাড়িওয়ালা লোক তারা গেটের কাছে আসছে, উকি মারছে, দেখছে ভেতরে কে আছে না আছে। আর গেটের কাছে থেকে একটু দূরে বৃষ্টি হচ্ছিল বলে গেট থেকে সরে এসে যে আমাদের গার্ড ছিল সে ওই বারান্দার মধ্যে রয়েছে। আমি তখন উপর থেকে বললাম, দেখো তো ওই ভদ্রলোকগুলো কেন এসেছে, এই দাড়িওয়ালা অনেকগুলো লোক ঘুরছে এখানে কেন? তখন বললো, স্যার আপনার সঙ্গে দেখা করবে। তখন এরকম হার্ডলি 8:30-9টা বাজে। তো আমি বললাম যে আমার সঙ্গে দেখা করবে কেন, এখন আজকে রোববার দিন এসেছে। বলছে যে স্যার ও তো আর জানে না যে বন্ধ থাকে বা কিছু। আমি বললাম ঠিক আছে ডাকো। তো ভিতরে রাখলাম, ভিজে গেছিলো, তো ডাকলাম, ওদিকে চাটা খাওয়ালাম। তো একদম খপ করে আমার হাত ধরে ফেললো, উঠে গিয়ে আমার হাত ধরে ফেলেছে যে আমাদের একটু বাঁচান। আমি কেন, কী হয়েছে বলুন না? তা বলছে আমরা সন্দেশখালি সরবেরিয়া থেকে এসেছি। তো ওখানে কি হয়েছে, তো বলছে যে একটা ওই কি মোল্লা নামটা বলেছিলাম, মনে নেই, কি একটা মোল্লা নাম আর কি, সামাদ ছিল খান, আর একটা কি সর্দার ছিল, এই 3টে লোক ছিল। বলে গ্যাং, এরকম একটা বড় গ্যাং আছে, ওই মোল্লাটার গ্যাং আর কি। তো মোল্লা যে গ্যাংটা আছে সে ওখানে আমাদের যখনই গণ হয়, গণ মানে এই যে হাই টাইড লো টাইড হয় অমাবস্যা পূর্ণিমার সময় যেটা হয়, তখনই ওখানে ওই প্রচুর ওখানে ওই ভেড়িগুলোতে বাগদা মাছের চাষ হয়। বলে ও তো আসেই, এসে সমস্ত মাছগুলোকে ছিনতাই করে নিয়ে চলে যায়, বোম মারে। ওর সঙ্গে 15-16টা ছেলে আছে, কখনো 20-25টা হয়ে যায়। তারপরে ও নিজে 8খানা বিয়ে করেছে, তার মধ্যে 7টা বউ বেঁচে আছে, একটা বউকে, দ্বিতীয় বউটাকে মেরে দিয়েছে, নিজেই খুন করেছে। আচ্ছা, 8টা বিয়ে করেছে। তো আমি বললাম, স্যার 8টা বিয়ে করেছে তো কে বিয়ে করবে? বলো স্যার যাকে, বলে 8টা বিয়ে করেছে, তারপরে যাকেই বলবে বাড়ি থেকে যদি কারো বউকে পছন্দ হয়ে যায়, কিছু হয়, তাকে পাঠিয়ে দেবো ওর কাছে, নাহলে ও বাড়িতে কিন্তু অ্যাটাক করে দেবে। এরকম একটা মানে এত ওর আর ছিল, অ্যাসল্ট করতো, যে কোনো মেয়েকে ওর ইচ্ছা বলে অ্যাসল্ট করবে। তো ইন্টার কেস বলে, স্যার আমাদের বাঁচান, মান সম্মান সব চলে যাচ্ছে, বৌমা বাচ্চা সব মেয়েরা আমাদের বাড়ি থেকে আসছে বা করছে, আমাদের বাড়িতে ওখানে খুব অশান্তির মধ্যে রয়েছে, খুব মানসিক অশান্তির মধ্যে রয়েছে। মাছ তো ছিনতাই করছেই, এটাও তার কাছে একটা বেশ প্লে টাইপের হয়ে মানে করছে আর কি। তো আমি বললাম যে ঠিক আছে, আপনারা কবে থাকবেন বলুন। বলে আপনি যেদিনই যাবেন আমরা সেদিন থাকবো। আমি গিয়ে কিন্তু ধরতে পারবো না, আপনাদের ঘেরে রাখতে হবে, কারণ দৌড়াবে মাঠের মধ্যে। ওটাও যে জায়গাটা ছিল সরবেরিয়া মোড় থেকে প্রায় 3-4 কিলোমিটার ভেতরে। আমি বললাম কীরকমভাবে যেতে হয়, রাস্তা আছে, গাড়ি যাবে? বলে না, গাড়ি যাবে না, প্রচণ্ড কাদা, অন্য সময় শীতকালে যাবে, কিন্তু এখন যাবে না বর্ষাকালে। তো আমি বললাম যে আমি যাব অন্য দিক দিয়ে ঘুরে যাব। আমি নাজার থেকে পেরিয়ে ওপাশে ধামাখালি আছে, ধামাখালিতে উঠে যদি আমি ওদিকে যাই, তারপরে গাড়ি ধরে যাই, তাহলে আমার চিনতে পেরে যাবে, বুঝতে পারবে যে ওরা পুলিশ হবে। আমি যাব, আমরা এদিকে হাড়োয়া তখন ব্রিজটা হয়নি, হাড়োয়া খাল দিয়ে নদীতে পেরোবো, বিদ্যাধরী নদী, ওদিকে পেরিয়ে ওদিকে যাব, বিদ্যাধরী হাড়োয়া খাল যেটাকে বলে আর কি, ওদিকে যাব। ওখান থেকে আমরা ফটোতে করে বা ওই ট্রেকারে করে যাবো, একটা খোলা ট্রেকার ভাড়া করেছে। আমি মিনাখা থানার ওসিকে আমি বললাম, আমি তখন এসডিপিও বসিরহাট। আচ্ছা। তো আমরা সকাল থেকে, আমি যেদিনটা যাবো সম্ভবত পরের রোববার বা শনিবার, এরকম ছুটির দিনই ছিল সেটাও, যে আমি ওই দিন যাবো, আপনার কিন্তু রেডি থাকবেন। ওরা আপনি যাবেন তো? আমি শিওর যাবো, কিন্তু ওরা বিশ্বাস করেনি যে আমি যাবো, ওখানে যাবো, সেটা বিশ্বাস করেনি। এখন কটার দিকে ওরা বসে, বলে এই ওদের উৎপাতটা শুরু হয়ে যায় এই ব্রেকফাস্টের পরেই, মোটামুটি 10:30-11টা থেকে ওদের আসর বসে যায় আর কি। ওখানে তাস খেলে, একটা বড় ধানের গোলা আছে, তার বাইরে অনেকটা চাতাল মতো জায়গা আছে, অনেকটা শেড আছে, সেই শেডের তলায় বসে ওরা সারাদিন তাস খেলে আর এই সমস্ত বদমাইশিগুলো করে। ওদের রান্নাবান্না হয়, ওদের বাড়ি থেকে রান্নাবান্না হয়, ওখানে বলে দেয়, ওখান থেকে আসে আর কি। তো আমি বললাম ওই জায়গাটাকে আপনারা ঘেরতে পারবেন? বলে ওই জায়গাটা না, পাড়াটা আমরা ঘেরতে পারবো, পাড়াটাতে আমরা সমস্ত লোককে রেডি রাখবো, আপনি যদি আসেন তাহলে আমরা এটা করবো। আমি কথা দিলাম আমি যাব, কিন্তু ওরা বিশ্বাস করেনি। যাই হোক গেল। তো আমি তো ওই যেদিন ডেট বলেছিলাম আর কি, তো আমরা প্রথমে হাড়োয়া চলে গেলাম, ওখান থেকে ওই এই খালটা পেরোলাম, হাড়োয়া খাল পেরিয়ে তারপরে ওপাশে গিয়ে মিনাখা থানার ওসি ট্রেকার বুক করে রেখেছিল, ওকে ওয়্যারলেসে খবর দিয়েছিলাম। তখন মোবাইল ফোন হয়নি আর কি, এটা আমি বলছি 97-এর ঘটনা, 1997। আচ্ছা। তো ওপাশে গেলাম, গিয়ে আমরা ট্রেকারে করে সরবেরিয়া নামলাম। সরবেরিয়া থেকে তো আর যাবে না, ওখান থেকে আমরা হাঁটা শুরু করলাম অনেকটা রাস্তা। হ্যাঁ, আমরা ওই লুঙ্গি টুঙ্গি পরেছি, কেউ বারমুডা পরেছি, কেউ এমনি ট্র্যাক স্যুট পরেছি, গেঞ্জি টেঞ্জি পরে, গামছা আছে কারো কাছে নেই, এরকম মানে মোটামুটি। আমরাও পুলিশ ছিলাম প্রায় 20 জন মতো হবে মিনিমাম। পুলিশে গিয়ে আমরা ওই গ্রামটায় ঢুকছি। ওই গ্রামটায় যখন ঢুকছি, তখন ওদিকে কেউ খবর দিয়েছে যে পুলিশ আসছে মনে হচ্ছে, কারণ এতগুলো লোক একসঙ্গে আসছে এবং সবগুলো অন্যরকম দেখতে, গাঁয়ের লোকের মতো লাগছে না। তখন ওরা দৌড়াতে শুরু করলো। তো প্রথমে গ্রামের লোক তো বুঝতে পারেনি যে আমরা যাব,
ওরাও ভাবছে তাহলে ওরা কোনো ক্রিমিনাল এসে গেছে, ওরা ভেবেছে অন্য কোনো ক্রিমিনাল গ্যাং হবে। তারপর হঠাৎ করে ওদের মনে পড়েছে যে আমি তো বলেছিলাম যাবো, তখন ওরা দূর থেকে লক্ষ্য করেছে যে আমরা একটা লাইন ধরে ওই রাস্তার উপর দিয়ে যাচ্ছি আর কি, একটু ফাঁকা ফাঁকা দিয়ে দিয়ে যাচ্ছি। তখন ওরা কী করেছে, বেরিয়ে পড়েছে, ঘেরেছে। ঘেরে নেওয়ার পর তো পুরো গ্রামটাকে ওরাও লাঠি ফাঠি নিয়ে টাঙ্গি ফাঙ্গি বললাম টল্লাম নিয়ে বেরিয়ে, আর এরা তখন বোম চার্জ করতে করতে বেরিয়ে যাচ্ছে মাঠ দিয়ে আর কি, আরও একটু দূরে চলে যাবে। তখন আমরা খুব দৌড়তে শুরু করেছি, দৌড়াতে গিয়ে ঘেরেছি। তো ওরাও গুলি চালাচ্ছে, আমরাও গুলি চালাচ্ছি, ওরা বোম ছুটছে, আমরা গুলি চালাচ্ছি, মানে ওইরকম ফাঁকা ফাঁকায় আর কি হচ্ছে সবই, আর কাছাকাছি ক্লোজ রেঞ্জের মধ্যে কোনোটাই নয়। তারপরে আমি দেখলাম সব পালিয়ে গেছে, তার মধ্যে তাড়া ফাড়া করে ওই পাবলিকে একটা দুটোকে ধরলো, ওরা গুলি চালাচ্ছিল, তখন পুলিশ ওদিকে গুলি করে একটাকে মেরে দিল। আমাদের সম্ভবত ওর নাম ছিল কি সর্দার একটা, ঠিক নামটা মনে নেই, ওই সর্দারটাকে গুলি করে মেরে দিল, টাইটেলটা সর্দার আর কি, সম্ভবত আদিবাসী হবে। আরেকটা দিকে সামাদ খান বলে একটা ছেলে ছিল, তো সেও দৌড়াচ্ছে, তাকেও ধরে ফেলেছে দিয়ে ও পালাচ্ছে, আবার হাতে বোম আছে, ভয় দেখাচ্ছে, আবার ওকে পাবলিক তাড়া করছে, তখন পুলিশও তাড়া করছে, ও গুলি করছে, পুলিশও গুলি করছে, তখন পুলিশে আমাদের সঙ্গে গুলি করে ওকে ফেলে দেওয়ার পর ওদের যে মেন লিডার সেই মোল্লা, ওর নামটা আমার ঠিক মনে পড়ছে না কিছুতেই, শম্ভু মোল্লা বা এরকম কিছু নাম হবে। তো ওকে আমরা খুঁজ ওই মোল্লা কোথায় গেল, সর্দারটা কোথায় গেল, তো ওদিকে খুঁজছি, ও তো পালায়নি, মানে ও দৌড়াবে না, ভয় পায় না খুব একটা, খুব সাহসী ছিল। তো আমি তখন ঘুরতে পুকুরের দিকে, একটা পুকুর আছে বড়, ওই গ্রামটার পাশে একটা বড় পুকুর ছিল, সেই দিকে গেছি। তো পুকুরের একটা ঘাটে দেখি একটা মহিলা ওই বাসন টাসন ধরছে বা কাপড় কাচছে, কিছু একটা করছিল, আমার ঠিক মনে নেই একদিন পরে। তারপরে আমাকে চোখ দিয়ে দেখাচ্ছে এরকম করে চোখ দিয়ে ইশারা করছে। তা আমি কোথায় ইশারা করছে, তো পুকুরটা পুরো খালি ফাঁকা, একটা কোণে প্রচুর ওই কলমি বেড়া বলে একটা আছে, ওই ক্রিপার টাইপের প্রচুর গাছ হয়ে আছে, জঙ্গল ঝোপ হয়ে আছে। তো আমাকে ওই দিকটা দেখাচ্ছে, তাহলে আমি যে কী হয়েছে ওখানটায়, কিছু দেখতে পাচ্ছি না। দেখি একটা হাঁড়ি, একটা এত বড় একটা হাঁড়ি উল্টো হয়ে ভাসছে জলের মধ্যে। তখন আমি ওই মেয়েটার কাছে যাচ্ছি, তখন মেয়েটা খুব ভয় পেয়ে গেছে। আমি বলি কী বলছো, দেখতে মেয়েটার দিকে এগোচ্ছি, তখন প্রথম বলছে হাঁড়িতে। তখন আমি বুঝতে পেরেছি যে ওই হাঁড়িতে কিছু একটা আছে। হাঁড়িটা মাথার উপর চাপা দিয়ে, হ্যাঁ, হাঁড়িটা মাথার উপরে চাপা দিয়েছে, দিয়ে ও বসেছে আর কি। ওই মোল্লা যে ছিল, ও ভেতর থেকে একটু ফুটো আছে, হাঁড়ির ভিতর কোথাটা ফুটো করেছে, ওটাকে নিয়ে ও জলের মধ্যে জঙ্গলে লুকিয়ে আছে, ঝোপের মধ্যে পুরোটা গলা পর্যন্ত ডুবিয়েছে আর বুক লুকিয়ে আছে। তখন আমি একজনকে বললাম ওই হাঁড়িটা গুলি করো তো। তখন রাইফেলটা ধরে আমাকে বললো, স্যার আপনি গুলি করবেন, দাও। রাইফেলটা নিয়ে গুলি করলে জলে হাঁড়িটা লাগেনি, হাঁড়ি থেকে কাছে গিয়ে জলের মধ্যে গুলিটা পড়েছে, জলটা ছিটকে উড়ে যাও। ও তখন ভয় পেয়ে গেছে, ও তখন লাফ মেরে বাবারই বলে উঠেছে আর কি। তো বলছে এইটাই তো মোল্লা। তখন সবাই মিলে তারা এত দৌড়াতে পারছে না, ঘেরে ফেলে ওকে নিয়ে আসলো। নিয়ে তো ওখানেই পাবলিক তো একদম ধরে ওকে তো গণধোলাই দিতে শুরু করলো। আমরা হুস্তি করে গায়ের জোরে ছাড়িয়ে ওকে আনার চেষ্টা করলাম, কারণ আমাদের সবসময় টেন্ডেন্সি থাকে একটা ক্রিমিনালকে ধরলে ওর কাছ থেকে অনেক জিনিসগুলো পাওয়া যায়, কোন ক্রাইম ও করেছে, কে গ্যাং মেম্বার আছে, কোনখান থেকে আর্মস আনে, কোনখান থেকে টাকা কালেকশন করে, কোথায় পাঠায়, কীভাবে খরচ করে, মানে টোটাল যে স্টোরিটা জানা যায়। সেজন্য আমাদের সবসময় একটা টেন্ডেন্সি থাকে যে আমরা ওকে ধরবো। কিন্তু কিছু সিচুয়েশান আমরা হয় তাকে এনকাউন্টার করতে হয় বা পাবলিকে মেরে দেয়, তখন ওকে ধরে পাবলিকে বেদম ধরাই দিল, আমাদের কথা শুনলোই না। আমি বললাম ছাড়াবার চেষ্টা করলাম, তখন পাবলিক আমাকে ঠেলে কয়েকজন মিলে টেনে আমাদের সরিয়ে দিল, পুলিশকে ধাক্কাধাক্কি করতে শুরু করলো। প্রচুর লোক, তখন 200-250 মতো লোক পুরো ঝাঁপিয়ে পড়লো ওর উপরে, দিয়ে ম্যান হ্যান্ডেল করেছে, পুরো কাদায় মাখামাখি হয়ে গেছে আমার মনে আছে। আর ওই দিয়ে দুজনকে মেরেছিল, ওরা সেই চ্যাংদোলা করে নিয়েছে দুম করে একটা, ওই যেখানে ধানের গোলা ছিল সেখানে যে চাতালা বসেছিল, ওখানে কাদার মধ্যে ওদিকে নিয়ে এসে ফেলছে। তখন আমি বললাম, যা এগুলো তো গেছে, এই দুটো তো মরেই গেছে, এ তো পুলিশই মেরেছে, গুলি করেছে। তারপরে এইটা ছিল, এও মরে গেছে বলে দেখলাম যে মরে গেছে। তারপরে ওরা বললো যে স্যার আপনাদের জন্য খাওয়ার ব্যবস্থা করবো আমরা। তা মনে আছে আমার যে খুব মোটা চালের ভাত, আর ওইখানকার নোনা চিংড়ি থাকে, সেই নোনা চিংড়ি দিয়ে কুমড়ো দিয়ে রান্না করেছে। তো সেইটা আমার কাছে আজও মনে আছে যে অত ভালো খাওয়ার, অত অমৃতের মধ্যে স্বাদ আর কি আমি কোনোদিন আর পাইনি, কারণ এত খিদে পেয়েছিল তখন। অপারেশনটার পর তখন আমরা আবার যেখানে বসে তাস খেলতো সেখানেই বসে আমরা ওইখানে ভাত আমাদের সব প্রচুর দিয়ে দিল। আর ওই মনে আছে কলা পাতার উপরে সব ভাত দিয়েছে, এত করে ভাত খেয়েছি, আর ওই কুমড়ো আর মাছ দিয়ে ওই নোনা চিংড়ি দিয়ে রান্না করেছে আর কি। সেটাই আমাদের অমৃত, আর কিছু নেই। ওটা দিয়েই খেয়েছি আমরা প্রচুর। খেয়ে ওইদিকে ডেড বডিগুলোকে নিয়ে যাবো কিসে, ভ্যানে করে। তা আমার সেই সময় লিগামেন্ট ডান পায়ে ছেঁড়া ছিল, রিকনস্ট্রাকশন হয়নি তখনও। তো আমি আর হাঁটতে পারছিলাম না, ওই যে হেঁটে এতটা গেছি, আমার পায়ে খুব ব্যথা করছিল। তখন বলছে স্যার কোনো চিন্তা নেই, আপনাকে আমরা খাটিয়া জোগাড় করে একটা খাটিয়াতে তুলে নিয়ে যাবো, মরার মধ্যেও লাগবে আমাকে। তখন বলছে স্যার আপনি কাঁধে চাপুন, আমরা কাঁধে করে নিয়ে যাবো। তো আমাকে আর কথাই বলতে দেয়নি, 4-5জন আমাকে কাঁধে তুলে নিল, দিয়ে সেই যেভাবে ট্রফি নিয়ে যায় আর কি। তো ওরকম আমার মনে আছে যে
ফুটবল খেলে যে ট্রফি যেতে আর কি, কারণ ট্রফি যেভাবে নিয়ে যায় সেভাবে আমাকে ওরকম কাঁধে করে তুলে নিয়ে জিন্দাবাদ জিন্দাবাদ করতে করতে ওই মানে এই ঘটনাটারও এনকোয়ারি হয়েছিল পরে? এনকোয়ারি হয়েছিল। তারপরে যে দেখা গেল যে আমরা এতে নিয়ে গেছি, লঞ্চে নিয়ে গেলাম, এবার খালটা পেরোবো, এই ধামাখালি দিয়ে পেরোবো, পেরিয়ে এতে যাব, ওই সন্দেশখালিতে যাব। তখন ওসি বলছে স্যার এটা নড়ছে। কোনটা রে? বলে ওই সর্দার মোল্লাটা নড়ছে, ওকে তো গুলি করা হয়নি, ওকে পিটিয়েছে পাবলিকে। তাহলে যে নড়ছে, তাহলে হাসপাতালে ভর্তি করো। তারপরে বিকেল সন্ধ্যা হয়ে আসছে একদম, তখন আমি বললাম যে আমি বসিরহাট ফিরে যাচ্ছি, আমি ভীষণ টায়ার্ড, আমার পায়ে খুব যন্ত্রণাও হচ্ছে, তুমি ওকে হাসপাতালে নিয়ে যাও। তারপরে হাসপাতালে ভর্তি করা হয়? হাসপাতালে নিয়ে গেল, ওখানে নিয়ে গিয়ে আবার ডাক্তার তাকে স্যালাইন দিয়েছে, ইঞ্জেকশন দিয়েছে, দিয়ে বলছে যে আপনার ইমিডিয়েটলি ওই এতে নিয়ে যান, বসিরহাটে বদরতলা হাসপাতাল আছে, ওখানে নিয়ে যান, তাহলে বেঁচে যাবে। ওসি বলছে কে ওকে বাঁচাতে চাইছে? বলে স্যার নিয়ে যান, আমার দায়িত্ব আমি করলাম। ও তখন রেফার করে দিয়েছে বদরতলা হাসপাতাল। এবার বদরতলা হাসপাতালে ও আবার লঞ্চে তখন ডাক্তার রেফার করে দিয়েছে, তার উপায় নেই আর, কারণ ওকে তো হ্যাঁ ওকে আমরা গুলি করতামই, মানে ও যে গুলি ছুটছিল তখন গুলি ছুটছিল না অ্যাকচুয়ালি, কারণ ও তো জলের মধ্যে ছিল, ওর কাছে কোনো গান ফান কিছু ছিল না, তখন কোথায় রেখেছিল সেগুলো পরে আমরা বার করেছি। ওই পয়েন্টে ও অত বড় ক্রিমিনাল হওয়া সত্ত্বেও ও অন্তত 20-25টা কি আরও বেশি ডাকাতি করেছে এবং সেক্সুয়ালি অ্যাসল্ট করেছে। অনেক, তার কাছ থেকে অনেক তথ্য আপনারা পেয়েছেন? অনেক পাবো বলে আমরা ভর্তি, তারপরে হাসপাতালে নিয়ে গেছে, হাসপাতালে কিন্তু মারা গেছে পরে রাত্রিবেলা হাসপাতালে। ও একবারই বলেছিল যে উঠে যে আমি বেঁচে ফিরি যদি, তাহলে ওসিকে দেখবো সঞ্জিত চক্রবর্তী, ওকে তো আমি আগে মারবো, আর হুমায়ুন কবির এসডিপিও ব্যারাকপুর, একেও আমি এসডিপিও বসিরহাট, একেও আমি দেখবো, একেও গুলি করবো, আমি বোম মারবো। তারপরে ওই 12:30 একটার সময় এটা জ্ঞানটা ফিরেছিল, তারপরে পরেও 2টোর দিকে মারা যায়। পরের দিন সকালবেলা ডাক্তার বললো স্যার মারা গেছে রাত্রিবেলা। তো প্রচুর বিশাল ঘটনা, মানে হ্যাঁ, গায়ে কাটা দেওয়া ঘটনা। তিনটে লোককে যে এই যে সারাদিন ধরে একটা তাণ্ডবের মতো পুরো জিনিসটা হলো, তো এটা ওটা শর্ট অফ এনকাউন্টার, কারণ পুলিশের সঙ্গে 2টো তো এনকাউন্টারেই মারা গেছিলো, আর একজন পরে হাসপাতালে গিয়ে মারা গেল। এরকম অনেক ইনসিডেন্ট আছে যে আমাদের যেগুলো মনে পড়ে যে কেন মারতে, এই সিচুয়েশানগুলো এমন তৈরি হয়েছে যে ওখানে আমাদের এনকাউন্টার করতেই হয়েছে, কারণ ওরা আমাদেরকে বোম মারছিল, কাদার মধ্যে বোম পড়লেও যে এই বোমগুলো আছে, ওই যে কৌটো বোম যেগুলো বলে, জর্দার বড় বড় কৌটোগুলো, ওর ভিতরে মশলা ঢুকিয়ে স্প্লিন্টার ঢুকিয়ে বাইরে সুতলি দড়ি দিয়ে বাঁধে, বৃষ্টি হলেও ভিজে যায় না, কারণ ওগুলোর ভেতরে তো কৌটো আছে, সেইটাকে ওরা মাটির মধ্যে মারে। এবার জোরে মাটির মধ্যে হিট হলেই তখনই ব্লাস্ট বেরিয়ে যায়। আর ভেতরে ওরা কি দিয়ে রাখে, পেরেক দিয়ে রাখে, তারপরে যে বড় বড় টাওয়ারগুলো আছে না, টাওয়ারগুলোকে কেটে কেটে লোহার টুকরো দিয়ে রাখে, টাওয়ার মেম্বার বলি আমরা, টাওয়ার মেম্বারগুলো কেটে কেটে লোহার টুকরো দেয়, সেইটাই স্প্লিন্টার হিসেবে কাজ করে। তো যেখানে সেখানে ঢুকে যাবে, একটা জায়গায় মারলে কোন দিকে কোন ডাইরেকশানে যাবে ইউ নেভার নো, আরও গলা ঢুকে। আমিও অলরেডি আমার এখানে একবার বোম লেগেছিলো এই সমস্ত জায়গাতে, এগুলো প্লাস্টিক সার্জারি করা আছে আমার। তো তখন বাধ্য হয়ে ওই বোম মারছিল, তখন বাধ্য হয়ে গুলি করতে হয়। তো 2টো মারা গেল, একজন গণপিটুনি দিল, ওখানেই রাত্রেবেলা মারা গেল। তো এরকম অনেক ঘটনা আছে, কিন্তু এগুলো কোনোটাই মানে কাস্টডিতে হয়নি। মানে আমি যে আমার সঙ্গে যে এনকাউন্টারগুলো হয়েছে সেটা কোনোটাই অপারেশন করতে গিয়ে মারা হয়েছে। তেমনি আমরা বসিরহাটে বসিরহাটে ব্যারাকপুরে যখন এসডিপিও, তখন জিতনা বলে একজনকে মেরেছিলাম। জিতনা করেছিল কি, একটা ওষুধ দোকান আছে ওই একদম এর কাছে, ব্রহ্মস্থান বলে একটা জায়গা আছে, ওখানে একটা ওষুধ দোকান ছিল ওই টিটাগড় বাজারের কাছেই। বাবা ছেলে ওষুধ দোকানে বসে, তো রাত্রিবেলা 8টা হবে, 8টা 8:30 হবে কি 9টা হবে, তার মধ্যে ও দোকানটা ছেলেটা শাটার বন্ধ করছে, বাবা হাতে ব্যাগটা নিয়ে, সারাদিনে যে সেলটা হয়েছে এরকম বোধহয় আমার মনে হয় 70-75 হাজার টাকা ছিল, একটা ফোলিও ব্যাগটার মধ্যে টাকাটা ভরে গুনে গার্ডার দিয়ে মাইতে রেখেছে। ও জিতনা গেল, তার সঙ্গে আর 3জন ছিল, দৌড়ে গিয়ে ব্যাগটা ছিনতাই করলো। আচ্ছা, ঠিক আছে, চিন্তা করবে, তখন ও খালি বড়টা বলছে এই টাকা নিয়ে চোর বলেছে। এবার সে দৌড়ে পালিয়ে যেতে পারতো, সে দৌড়ে পালালো না, সে ঘুরে গিয়ে একটা ভোঁজালি দিয়ে শাট করে গলাটাকে স্লিট করে দিল, মানে কেটে দিল গলাটায় মেরে দিলাম করে। যেই মারলো সঙ্গে সঙ্গে পড়ে কিন্তু ওখানে মারা গেল বয়স্ক লোকটা। বয়স মানে খুব বেশি হবে না, এই 56-57 এরকম মনে হবে, মারোয়াড়ি বোধ হয় না বাঙালি বোধ হবে এরকম, যাই হোক মারা গেল ওখানে। পরে আমরা জিতনাকে যখন এনকাউন্টার করলাম আর কি, তখনও সে আমাদের গুলি চালিয়ে, মানে ফেরোসাস ক্রিমিনাল। মানে এই সব তখন আমরা কামারহাটিতে একটা ক্লাবের মধ্যে শুয়েছিল, ওখান থেকে ছুটিয়ে দৌড়ে নিয়ে যাই, দৌড়ে গিয়ে পালাতে ও তখন বাঁচার জন্য পালাচ্ছে, আর আমরাও পিছনে ধাওয়া করেছি। তখন পরেশ রায় বলেছিল, পরেশ রায় তখন ওই থানার ওসি ছিল, ও খুব ভালো অফিসার, তো ও তখন ছিল, আমিও ছিলাম। আচ্ছা, এনকাউন্টার স্পেশালিস্ট কি, মানে যাদের তাক একেবারে নির্ভুল তারাই কি এনকাউন্টার স্পেশালিস্ট? মানে এনকাউন্টার স্পেশালিস্ট কথাটা আমরা খুব শুনি। এনকাউন্টার করতে গেলে কিছুটা কারেজ লাগে,
ঠিক আছে, কারেজ লাগে ইন দ্য সেন্স যে আমি ল পয়েন্টে ঠিক আছে কিনা, লিগ্যাল দিক থেকে ঠিক আছে কিনা, প্রথমে এটা ঠিক করতে হয়। তারপরে একটা মানুষকে গুলি করে আই এম কজিং হিজ ডেথ, এটাও একটা সাহস লাগে, যে একটা মানুষকে আমি গুলি করছি, সেটা একটা সাহস লাগে, যে আমি মেরে দিচ্ছি, কারণ মানে খোদার উপর খোদগারি করা যাকে বলে, মানে গুলি করে মেরে দিচ্ছি, তো এন্ডিং হিজ লাইফ, ডেফিনেটলি ইট রিকোয়ার্স সাম শর্ট অফ কারেজ, এটা লাগে। তারপরে আমি প্রথমেই আমাকে দেখতে হবে যে আমি লিগ্যাল পয়েন্টে ঠিক আছি কিনা, লজিক্যালি এবং লিগ্যালি হোয়েদার আই ক্যান জাস্টিফাইড দ্য এনকাউন্টার অর নট, এটা খুব ইম্পর্ট্যান্ট।